ছবি। সপ্তম দিনে পড়েছে যুদ্ধ পরিস্থিতি, আর এখনো পর্যন্ত যুদ্ধ নেই, বরঞ্চ এই যুদ্ধ আর কতদিন চলবে, দীর্ঘায়িত হবে কিনা এই প্রশ্নই ঘোরাফেরা করছে। তার কারণ যুদ্ধের গতি প্রকৃতি দেখে অন্তত সেটাই অনুমান করা যাচ্ছে। কারণ একদিকে যখন ইসরায়েল তাকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা, অন্যদিকে ইরান তাকে সাপোর্ট দিচ্ছে চীন, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দুটো বড় শক্তি এবং তার সঙ্গে লড়াই। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত 7 দিনের মাথাতেও কিন্তু যুদ্ধের যে পরিস্থিতি সেটা আরো বহরে বাড়ছে এমনটাই আশঙ্কা। আর ঠিক এই মুহূর্তের আপডেট নিয়ে নেব, রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল, তার কাছ থেকে এবং পাশাপাশি বিশেষজ্ঞের মতামত নেব। ঠিক কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে সবটাই জানবো। কর্নেল কৌশিক সরকার রয়েছেন, তার কাছ থেকে আমি শুরুতেই চলে যাব অয়নের কাছে। অয়ন, লাস্ট আপডেট কি যুদ্ধের? জারি ইরানের অপারেশন ট্রু প্রমিস 4। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন হামলা। ইরানের সরকার বদলের চেষ্টা হলেও হামলার তীব্রতা আরো বাড়বে হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের পরমাণু কেন্দ্রেও হামলার হুঁশিয়ারি। ইরান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই হামলা স্যাটেলাইট ফুটেজ এবার প্রকাশ করলো ইসরায়েলি বায়ুসেনা। ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমেরিকা তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিসাইল হামলায় ধূলিসাৎ 12,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্পোর্টস কমপ্লেক্স। কাতার সহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন এয়ারবেসে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে ইরানের হামলা কাতারের দোহার আল উইরেদ এয়ারবেসে। নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন আপনাদের সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব সেই লৌহমানব, ইরানের এককালে লৌহমানব ছিল সাদ্দাম হোসেন, যাকে সেইভাবে মেরে দেওয়া হয়েছিল বাংকারে থাকা অবস্থায়। তারপরে তাকে তুলে নিয়ে এসে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল। আর এবার সেই ধর্মীয় নেতা, স্বেচ্ছাচারী বলতে পারেন, আয়াতোল্লাহ খামেনি। এই আয়াতোল্লাহ খামেনি ইরানের লৌহমানব বলা যেতে পারে। সর্বোচ্চ পদে উনি ছিলেন। ওনার নির্দেশেই পুরো দেশটা চলত। গত 28শে ফেব্রুয়ারি 2026 সাল ইসরায়েল এবং আমেরিকার মিলিত আক্রমণে আমেরিকার একদম বাংকার বাস্টার 50 200 মিটার গভীরে সুরক্ষিত বাংকারে ঢুকে সেখানে প্রায় 50 জনের মতো আয়াতোল্লাহ খামেনিকে মেরে দেওয়া হয়। তিনি বৈঠক করছিলেন, তার সঙ্গে তার স্ত্রী, তার ছেলে, তার ছোট ছেলে, তার মেয়ে, বড় ছেলে তো বেঁচে গেছে, তার নাতি, তার পুতি, নাতিপুতি সহ 50 জন প্রতিরক্ষা মন্ত্রী উনি ছিলেন। সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তো এই আয়াতোল্লাহ খামেনি আসলে উনি কে ছিলেন, আর উনি মারা যাওয়ার পর এখন পর্যন্ত, আজ পর্যন্ত, আমার ভিডিও করা পর্যন্ত ইরান কিন্তু লড়ে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মতো মহাশক্তিত দেশগুলোর বিরুদ্ধে, মিলিত শক্তির বিরুদ্ধে শুধু নয়, তাদের সঙ্গে আরও কিছু ইউরোপ দেশ আছে যে যারা আমেরিকা এবং ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে লড়ছে ইরানের বিরুদ্ধে। এরা কিন্তু এখনও একা লড়ে যাচ্ছে। এখনও তারা আঘাতপ্রাপ্তের প্রত্যাঘাত করে যাচ্ছে। এখন তারা আমেরিকা কমপক্ষে আজ পর্যন্ত যে রিপোর্ট আমি পেয়েছি 500 জন মতো সেনা মারা গেছেন। ইরানের ক্ষয়ক্ষতি অবশ্যই হচ্ছে, ইরানের যে হচ্ছে তার ইরানের অনেক ভালো ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তারা প্রত্যাঘাত করছে। প্রচুর মিসাইল, এত মিসাইল ইরান তৈরি করে রেখেছে। একদম সেই প্রয়াত আয়াতোল্লাহ আলী খামেনির আমল থেকে এটা হয়েছে। এখন উনি মারা গেছেন, দেখুন, উনি মারা গেছেন 28শে ফেব্রুয়ারি 2026 সাল। সকালের দিকে মেরে দেওয়া হয়েছে ওনাকে ড্রোন হামলায়, মিসাইল দিয়ে। কিন্তু এখন এত রসদ, এত শক্তি কি করে পাচ্ছে ইরান, এটা আশ্চর্যের ব্যাপার। তাই তিনি সবসময় বলতেন, এই প্রয়াত ধর্মীয় নেতা ইরানে, যে আমি কখন নত হব না। ওনাকে লৌহমানব বলা হতো। ইচ্ছামতো রাজত্ব করেছেন, প্রচুর লোককে তিনি
নারী পুরুষ নির্বিশেষে তিনি ফাঁসিতে লটকেছেন, গুলি করে মেরে দিয়েছেন রাস্তায় প্রতিবাদরত জনতাকে গুলি মেরে দিয়েছেন একদম সামনাসামনি। প্রচুর লোককে মেরেছেন উনি, প্রচুর নারী পুরুষকে মেরেছেন যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু কে এই আয়াতুল্লাহ আলী খামেনি? এটাই একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর অনুগ্রহ করে সে আর্জি জানাই আপনাদের আমার এই চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব, এন্থু পাব। আর এর আগেও বলেছি, এখনও বলছি, এটা আমার শখে করা, আর কিছু নয়। এটা আমার পেশা নয়, কিন্তু আমার এটা নেশা। এই যে তেহরান থেকে ওয়াশিংটন প্রায় 4 দশক ধরে এশিয়া মানে পশ্চিম এশিয়ার রাজনীতির কেন্দ্রে ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, শিয়াপন্থী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল হাসেইনি খামেনি। পুরো নাম আয়াতুল্লাহ আল হাসেইনি খামেনি। কঠোর হাতের শাসন, আপোষহীন অবস্থান আর পশ্চিমী চাপের সামনে মাথা নত না করার বার্তা, এই ত্রয়ী মন্ত্রেই তিনি 1989 সাল থেকে ইরান শাসন করে এসেছেন মৃত্যু পর্যন্ত, শাহ রাজতন্ত্রকে মানে পতন ঘটিয়ে। এবং কিভাবে তিনি সুপ্রিম লিডার হলেন? 1939-এ ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেছিলেন এই আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, আয়াতুল্লাহ হাসেইনি আলী খামেনি। এবং ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছায়াসঙ্গ হয়ে ওঠেন তিনি, তৎকালীন তার আগে যিনি শাসনকর্তা ছিলেন। এবং ইরানের তখন শাহ বংশের শাসন, পশ্চিমী দুনিয়া ঘেঁষা এই রাজবংশ মানে শাহ রাজবংশের হাত থেকে তিনি এই মানে তেহরানের তখন ইরানের বসন্ত, স্বজন পোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আমজনতা এই শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে। আর তারপরে সেই সুযোগে মোল্লাতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় হয় তৎকালীন ইসলামিক কট্টরপন্থীরা। শাহ দেশ ছাড়েন 1979 সালে। আর খামেনির হাত ধরে ইরান প্রতিষ্ঠিত হয় এই মোল্লাতন্ত্র সেই 1979 সাল থেকে। মোল্লাতন্ত্র মানে শিয়াপন্থী, যেখানে আফগানিস্তানে যে মোল্লাতন্ত্র চলছে, পাকিস্তানে যে মোল্লাতন্ত্র চলছে, ঠিক সেরকম। এবং এই খামেনির কে মানে তখন খতম করার একটা ছক কষেছিল। আর সেই হামলায় ডান হাতের কর্মদক্ষতা হারিয়ে ফেলেছেন এই আয়াতুল্লাহ খামেনি, যিনি বর্তমান মারা গেছেন। তারপরে সেই হামলা যখন তার ডান হাতটার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তিনি বাম হাতে কাজ করতেন, ডান হাতটা কোনো একদম অকেজ হয়ে গিয়েছে, প্যারালাইসিসের মতো। তারপরে যখন বিরোধীরা 1981-তে যখন আমেনিকে খতম করার একটা ছক সেই সময় কষেছিলেন বিরোধীরা, এবং তাদের হাতেই আক্রমণ হয়ে তার ডান হাতটা অকেজ হয়ে যায়। এবার 1989 সালে এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে, মানে আগের যে আয়াতুল্লাহ খামেনি ছিল তার মৃত্যুর পরে, এই 1989 সালে যখন তিনি এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়, সুপ্রিম লিডার হন এই বর্তমান আয়াতুল্লাহ হাসেইনি আলী খামেনি। আগে ছিলেন যিনি রাহতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর এই বর্তমান যে আলী খামেনি তিনি ক্ষমতায় আসেন, সেটা 1989 সাল।
এবং তারপরে তখন তিনি সুপ্রিম লিডার হন ইরানের। আর শুধু তাই নয়, ইরানের সুপ্রিম লিডার হওয়ার পরে তিনি কি হয়েছিলেন না, পশ্চিম এশিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোকে প্রভাব বিস্তার করতে শুরু করেছিলেন, বিশেষত শিয়াদের মধ্যে। তিনি শিয়াপন্থী ছিলেন। মুসলিম জনজাতির মধ্যে আপনি জানেন, আপনারা শিয়া এবং সুন্নি দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। যাই হোক, এই শিয়াপন্থী এই আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যখন প্রভাব বিস্তার করতে শুরু করলেন পশ্চিম এশিয়ার অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে, গত ৩৫ বছর ধরে পরমাণু অস্ত্র ভাণ্ডার তিনি বৃদ্ধি থেকে আধুনিক সমরাস্ত্র তৈরির কাজ তিনি সেরেছেন নিঃশব্দে। আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে তিনি দ্বিতীয়বার ভাবেননি এই আয়াতুল্লাহ খামেনি। আমেরিকার চোখে চোখ রেখে তিনি লড়াই করেছেন। এবং এই যে আজকে যে আমরা দেখছি ইরানের সঞ্চিত যত মরণাস্ত্র, পারমাণবিক শক্তি, বোম, ড্রোন, যুদ্ধজাহাজ, সেনাবাহিনী সব তিনি ঢেলে সাজিয়েছেন। নিঃশব্দে তিনি এগুলো করে গেছেন, যার জন্য আজকে তার বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছিল এবং তাকে নিকেশ করে দেওয়া হয়। এই যে এত ড্রোন আর এত যে পারমাণবিক রসদ, এটা যে কোনো উগ্রপন্থীর হাতে চলে যেতে পারে, হিজবুল্লাহর হাতে যেতে পারে, হুতির কাছে যেতে পারে, হামাসের হাতে যেতে পারে। তার কারণ হচ্ছে কি জানেন, এরা প্রত্যেকেই ইরান, সিরিয়া, তুরস্ক, প্যালেস্টাইন, এসব যে মুসলিম কান্ট্রিগুলো আছে এগুলো মদতপুষ্ট। ইরান তো অবশ্যই হিজবুল্লাহকে মদত দিয়ে গেছে এতদিন, সব দিক দিয়ে, আর্থিক এবং অস্ত্রশস্ত্র দিক দিয়ে। আমেরিকা এবং ইসরায়েল পরে যখন জানতে পেরেছিলেন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিরা জানতে পেরেছিল যে আমেরিকার হাতে প্রচুর এরকম পরমাণু রসদ আছে, বড় পরমাণু বোমা বানানোর, তারা আপোষে আসতে চেয়েছিলেন, আলোচনা করতে চেয়েছেন এগুলোকে নষ্ট করার জন্য, কিন্তু ইরান রাজি হয়নি। সবসময় একটা ভয় ছিল যে এই রসদগুলো যদি একবার ওই উগ্রপন্থীদের, আতঙ্কবাদী, এরা সব আতঙ্কবাদী মানে এই যে হুতির কথা বললাম, এই যে হামাসের কথা বলছি, এই যে হিজবুল্লাহর কথা বলছি, এরা এবং আরও যে অন্যান্যগুলো আছে, এরা কিন্তু প্রত্যেকেই বোম থেকে শুরু করে যে রসদ, কাঁচামাল, তার থেকে সমরাস্ত্র থেকে শুরু করে ড্রোন থেকে সব কিছু এরা সাহায্যপ্রাপ্ত। সে লেবানন বলুন, লেবাননও দিচ্ছে সাহায্য, যার জন্য লেবাননও কেউ অ্যাটাক করা হয়েছে, ইসরায়েল অ্যাটাক করেছে, কিন্তু ইরান রাজি হয়নি। যার ফলে আজকে যুদ্ধ, এই যুদ্ধ উত্তরোত্তর খুব বৃদ্ধি পাচ্ছে আজ পর্যন্ত। এবং দুর্বলতার মুখে শক্তির দাবি এই আয়াতুল্লাহ খামেনি যখন তিনি সর্বোচ্চ পদে ছিলেন। 1989-এর ক্ষমতায় আসার পরে খামেনি ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। পশ্চিমে নিষেধাজ্ঞার চাপে অর্থনীতির টালমাটাল হলেও তিনি বিদেশ নীতির থেকে এক চুল সরেননি, বরং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধের ভাষ্য আরও জোরালো করেছিলেন তিনি। এবং কিন্তু 2025-এর জুনে মার্কিন এবং ইসরায়েলি হামলা তার শাসনের ভিত নাড়িয়ে দেয়। খামেনির কৌশলের মূল ছিল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন, সিরিয়া, ইরাক এবং গাজা জুড়ে মিত্র গোষ্ঠীর একটা আলগা জোট তিনি তৈরি করেছিলেন এই আয়াতুল্লাহ খামেনি, প্রয়াত আয়াতুল্লাহ খামেনি। এবং লেবানন, সিরিয়া, ইরাক, গাজা এইগুলো ছিল তার একদম মিত্রশক্তির একটা সংগঠিত মিলিত শক্তি। এই জোটের মাধ্যমে তেহরান শত্রুদের দোরগোড়ায় চাপ সৃষ্টি করত। 2023 সালের 7ই অক্টোবর হামাসের আক্রমণের পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইসরায়েল গাজায় হামাসের যে হামলা হয়েছিল, এই গাজায় হামাসের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করে। তারপর নক্ষত্র ঘোড়ার লেবাননে হেজবুল্লাহর দিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতনের পরে ইসরায়েলি সৈন্য সেখানেও সক্রিয় হয়। এই ধারাবাহিক আঘাতে খামেনির তৈরি জোট ভাঙতে শুরু করে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহু
কাজ শেষ করার ঘোষণা করেন। গত বছরের জুনে নজিরবিহীন হামলা হয় ইরানে। এটা হচ্ছে একটা ঘটনা যেটা ইসরায়েল যখন 2023 সালের 7ই অক্টোবর থেকে যখন প্যালেস্টাইনের এই আন্তর্জাতিক ভয়ানক মানে জঙ্গি গোষ্ঠী হামাস, এখন হামাসের বিরুদ্ধে ইসরায়েল লড়ে যাচ্ছে। দুঃখজনক ঘটনা, এই সকল যুদ্ধে প্রচুর শিশু, হাসপাতাল, স্থাপত্য, বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। এটা আপনি ইরান বলুন, আপনি গাজা বলুন, আপনি লেবানের বেইরুত বলুন, সিরিয়া বলুন, প্রচুর লোক মারা গেছে। এর মধ্যে নিরীহ শিশু আছে, প্রচুর লোক মারা গেছে, সাংবাদিকরাও মারা গেছে। দুঃখজনক ঘটনা। ইরানের 175 জন, ইরানের একটি স্কুলের 175 জন স্কুল ছাত্রী মারা গেছে আমেরিকার ড্রোন আক্রমণে। ক্ষতি তো কিছু হিসাব রাখে না, হিসাবটা প্রকাশ্যে আসে, এতে কারোর কোনো লাভ হয় না। যুদ্ধই, ক্ষতির পরিমাণটাই বেশি, লাভের পরিমাণটা নেই বললেই চলে যে কোনো যুদ্ধে। আর এদিকে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, পরস্পরকে অ্যাটাক করে যাচ্ছে। এইবার ইরানের যে পরমাণু কর্মসূচি, সেটা কি জানেন যে খামেনি বরাবরই দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এমনকি পরমাণু অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় ফতোয়াও তিনি জারি করেছিলেন। তবুও পশ্চিমের চোখে এই কর্মসূচি ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। এটা ঘটনা, এই নিয়ে একটা তো যুদ্ধ। আর ইরানের বিরুদ্ধে খেপে গেছে পুরো পশ্চিমের দিনে, তার একটাই কারণ, মানে আনলিমিটেড পরমাণু বোম বা তার রসদ বা তার ইউরেনিয়াম, তার কাঁচামাল এতটা মজুত করা আছে যে দিন অন্তত 30-35টা মিসাইল, পরমাণু বোমা ইরান বানাতে পারে। অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার, মানে সারা পৃথিবীর জন্য। আর ইউরেনিয়াম ভান্ডার বাড়ানো, রেজিস্ট্যান্স ইকোনমি, তত্ত্বে আত্মনির্ভরতার ডাক, এসবই একদিকে জাতীয় গর্ব বাড়ালেও অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞা ডেকে আনে ইরানের উপরে। 2019-এ সরাসরি খামেনির উপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চাপানো হয়। সংস্কারের বিরুদ্ধে আয়াতোল্লাহ খামেনির রাজত্বের কালে। কি সেই সংস্কার বিরুদ্ধতা? খামেনির শাসনকালে সংস্কারের দাবি বারবার উঠেছে, আর তিনি বরাবরই কঠোর দমননীতি প্রয়োগ করেছেন ইরানি সৈন্য দিয়ে, এই আয়াতোল্লাহ খামেনি। খামেনির সংস্কারপন্থী আন্দোলন হোক বা 2009-এর বিতর্কিত নির্বাচনের পরে বিক্ষোভ, সর্বক্ষেত্রে তিনি আপোষহীন। 2021-এর ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হন। এই যে যুদ্ধগুলো, এই যে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছিল, মানে খোমেনির শাসনকালে ডিক্টেটরশিপ, স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে পাবলিক রাস্তায় নেমেছিল, সেই পাবলিককে তিনি দমননীতি দিয়ে প্রয়োগ করে তার সেনাকে ব্যবহার করেছিলেন। প্রচুর সাধারণ মানুষ মারা গিয়েছিল, প্রতিবাদকারী নারী এবং পুরুষ মারা গিয়েছিল। এবং এইসবের ক্ষেত্রেই তিনি সবসময় আপোষহীন, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না, সে অন্যায় হোক আর ন্যায় হোক। ন্যায় হলে তো অবশ্যই প্রতিবাদ হবে না, কিন্তু অন্যায় যেগুলো করেছেন, বর্বরোচিত কাজ যেগুলো করেছেন, নিষেধাজ্ঞা চাপিয়েছেন, যত ইসলামিক কঠোর নিষেধাজ্ঞা তিনি চাপিয়েছেন জনসাধারণের উপরে, তার প্রতিবাদ তো হয়েছে। এবং সেই প্রতিবাদ তিনি তার ইরানি সৈন্য দিয়ে দমননীতি প্রয়োগ করে, গুলি মেরে, ফাঁসিতে ঝুলিয়ে, কারাগারে নিক্ষেপ করে তিনি দমন করার চেষ্টা করেছেন। আর এরই মধ্যে তিনি কিন্তু তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা কখন করেননি বা অনুতপ্ত হননি বা অনুতাপও প্রকাশ করেননি। তিনি এইসব ব্যাপারে একদম আপোষহীন তার সংগ্রাম চলেছিল, যার জন্য আজকে তার মৃত্যু, আজকে ইরানের এই অবস্থা। আর 2021-এ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হন।
যাকে অনেকেই খামেনির উত্তরসূরি হিসেবে দেখছিলেন। আর সেই সময় পুলিশ হেফাজতে 22 বছরের মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে মহিলারা রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ শুরু করলে তা দমন করা হয়। এই মহিলাটা তো বিনা বোরখায় দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, খামেনির বিরুদ্ধে। তাকে মেরে দেওয়া হলো, তাকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া হলো, তারপর তাকে মেরে দেওয়া হলো একদম অজান্তে, নৃশংসভাবে। তারপর থেকে শুরু হলো ইরানের আন্দোলন। জনতা খেপে গেল, লক্ষ লক্ষ হাজার হাজার জনতা মাঠে রাস্তায় নেমে গেল। উত্তরাধিকার, ভয় না দৃঢ়তা? দেখুন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর নার্গেস বাজগরির ব্যাখ্যা যে এই খামেনির কোনো দিনই খামেনির মতো জনভিত্তি ছিল না। আগেকার খামেনির যে জনভিত্তিটা ছিল, পরের এই আয়াতুল্লাহ আলী খামেনি, হাসেনি আলী খামেনির কোনো জনভিত্তি ছিল না। তিনি শাসন করে গেছেন তার ক্ষমতার জোরে, তার এক নায়কতন্ত্রার দমন নীতির প্রয়োগ করে। এবং তাই নিজের প্রতি আনুগত্য তৈরি করতে তিনি যুব প্রজন্মের শিক্ষা এবং সামরিক শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এই প্রয়াত আয়াতুল্লাহ খামেনি, যুব শ্রেণীকে তার দলে আনতে। তিনি কখনোই জনভিত্তি, তার যে নির্বাচন হতো গণতান্ত্রিকভাবে, তিনি কখনো জিতে আসতে পারতেন না। সমর্থকদের কাছে খামেনি ছিলেন নির্ভীক অদম্য নেতা, যিনি পশ্চিমের সঙ্গে আপোষকে কখনো পাত্তা দেননি। পশ্চিমী দেশগুলোর সঙ্গে, ফ্রান্স বলুন, জার্মান বলুন, আমেরিকা, ইসরায়েল তো আছেই, এদের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। এক ঘরের থেকে একাই লড়ে গেছেন। তার ভরসা ছিল যে তার দেশে, তার ভাণ্ডারে ভয়ানক ভয়ানক যুদ্ধাস্ত্র এবং পারমাণবিক বোমা বানানোর রসদ, ইউরেনিয়াম সহ কাঁচামাল অফুরন্ত আছে। প্রচুর ফ্যাক্টরি আছে এই আয়াতুল্লাহ খামেনি বানিয়েছে নিঃশব্দে, সকলের আড়ালে। প্রচুর ফ্যাক্টরি আছে যেখানে বোম, মানে পরমাণু বোম, রকেট, মিসাইল, লঞ্চার রকেট বানানো যায়। তার জন্য এখনও পর্যন্ত ইরান একা লড়ে যাচ্ছে। কতদিন লড়বে সেটা সময় বলবে। কতদিন ইরান এই যে লড়াইতে টিকে থাকতে পারবে। আর বলেছে যে ইরানের সেনাবাহিনী জোর করে আয়াতুল্লাহ খামেনির বড় ছেলে যে বেঁচে আছে এখন, তাকে ক্ষমতায় বসিয়েছে। তিনি প্রাক্তন সামরিক সোলজার হিসেবে কাজ করেছেন, ইরানের হয়ে লড়াই করেছেন, তার অভিজ্ঞতা আছে। তাকেও ইসরায়েল বলেছে, আমেরিকা বলেছে তাকেও মেরে দেবে। দেখা যাচ্ছে, সময় বলবে কি পরিস্থিতি ইরানের হতে পারে। এবং আরেকটা কথা বলি আপনাদের, যে সমালোচকদের চোখে তিনি কঠোর স্বৈরশাসক, যিনি ভিন্ন মতকে দমন করে দেশকে বিচ্ছিন্ন রাখতেন। খামেনির দীর্ঘ ছায়া সরে গেলেও তিনি যে ইরান গড়ে গিয়েছেন, তার ভবিষ্যৎ এখন একদম অনিশ্চয়তার সামনে, ধ্বংসের সামনে। জানি না এই পরিস্থিতি কি হবে, এই যুদ্ধ আরও কতদিন চলবে। আমেরিকা এবং ইসরায়েল ছেড়ে তো কথা বলবে না। ইরানও পাল্টা আক্রমণ করছে। ইরান আক্রমণ করছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, তুরস্ক, লেবানন থেকে শুরু করে সৌদি আরব, আরবিয়ান কান্ট্রি, দোহা, আবুধাবি, দুবাই, যেখানে আমেরিকার আর্মি ঘাঁটিগুলো আছে, বেস সোলজার ক্যাম্পগুলো আছে, সেইখানে বোমাবর্ষণ করছে ইরান। এবং এর মধ্যে ইতিমধ্যে 500 ততোধিক আমেরিকান সেনা মারা গেছে। ইসরায়েলকেও ছাড়ছে না। ইসরায়েলের আল আভিভ, সেখানে অ্যাটাক করেছে, ড্রোন মেরেছে, মিসাইল মেরেছে ইরান। প্রচুর তৈল খনি, তৈল শোধনাগার নষ্ট করে দিয়েছে ইরান। এবং পৃথিবীর
সবচেয়ে বেশি সৌদি আরবে যেখানে তেলের ভাণ্ডার, সারা পৃথিবীর বৃহত্তম তেলের ভাণ্ডার আছে, সেখানে পর্যন্ত মিসাইল অ্যাটাক করেছে ইরান। একটাই কারণ কি এইসব দেশগুলোতে কেন অ্যাটাক করেছে, তার কারণ প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে আমেরিকার বেস ক্যাম্পগুলো আছে, মানে সোলজার বেস ক্যাম্পগুলো আছে, সৈন্যবাহিনী রাখা আছে, সেখান থেকে আমেরিকা আক্রমণ করতে পারে যে কোনো দেশকে। দেখা যাক, আমাদের অবশ্যই কাম্য থাকবে যে যুদ্ধটা থেমে যাক। প্রচুর নিরীহ মানুষ মারা যাচ্ছে, নারী, পুরুষ, শিশু, বাল, বৃদ্ধ, বনিতা। এই হত্যাকাণ্ডটা বন্ধ হোক, দেশে, পৃথিবীতে, বিশ্বে শান্তি ফিরে আসুক, নাহলে আমজনতা ভুগবে। তার কারণ যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে প্রায় 50, 60, 80%, 70% তেল ভারত আমদানি করে, সেটা বন্ধ করে দিয়েছে। ভারতের জাহাজ, সেখানে প্রায় 37টির মতো ভারতের তৈলবাহী জাহাজ ওখানে আটকে আছে তেল নিয়ে। শুধু রাশিয়াকে এবং চীনকে ইরান পারমিশন দিয়েছে। জানি না এই নিষেধাজ্ঞা ইরান কতটা ক্ষমতা রাখতে পারবে, কারণ হরমুজ প্রণালী একটা আন্তর্জাতিক সীমানা, ইরানের কোনো অধিকার নেই সেটা আটকে রাখার। যাই হোক, সময় বলবে, আমরা দেখতে থাকি। শুধু এইটুকু আপনাদের জানালাম যে আয়াতুল্লাহ খামেনির বিষয়টা, তিনি কী ধরনের মানুষ ছিলেন আর কি করে গেছেন, আর আজকে তারই পাপের ফল বলুন আর পুণ্যের ফল বলুন, ইরানের আজকে ধ্বংসাত্মক চেহারা দেখতে হচ্ছে ইরানের অধিবাসীদের, সকল বিশ্ববাসীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।